লোবনার বিয়ের পর কাল বিকেলে প্রথমবার বাবার বাসায় এসেছে, যাকে ফিরতি বলে। সাথে এসেছে 7-8 জন ননদ দেবর। সকাল সকাল তাহিরা বেগম নাস্তা বানানোর যুদ্ধে নেমে গেলেন। বরাবরের মতো দিশা নিজের মতোই আছে। নতুন কুটুমেরা, তার উপর বড় লোক, এদের জন্য তো যেই সেই খাবারের আয়োজন করা যায় না। তার উপর লোবনা আজকে বিকেলেই চলে যাবে। তাহিরা বেগম নিজে যতটুকু পারলেন ব্যবস্থা করলেন, বাকিটা দিশাকে দিয়ে অনলাইন থেকে অর্ডার করে নিলেন। আতিথেয়তার চূড়ান্ত করলেন তাহিরা বেগম। বিদায় বেলায় মেয়েকে 8.5 ভরি গহনা দিলেন। এই সেই গহনা যা হামিদুর রহমান সাহেব নবনীকে দিয়েছিলেন। নবনী ফিরিয়ে দিয়েছিল। মেয়েকে গহনা দেওয়ার পর তাহিরা বেগম বেশ উৎফুল্ল অনুভব করলেন। মেয়ের শ্বশুরবাড়ির লোকজন এবার চমকে যাবে ভেবে। ওরা নিশ্চয়ই প্রত্যাশা করবে না লোবনাকে তিনি এত গহনা দিতে পারবেন। শ্বশুর বাড়িতে গিয়ে লোবনার নিজেরও কিছুটা গর্ব অনুভব হলো। সগৌরবে গহনা পরে ড্রয়িং রুমে এলো। লোবনার ননদ মালিহা এসব গহনা দেখে ডাক দিয়ে লোবনার শাশুড়িকে নিয়ে এলেন। সবার থমথমে মুখ দেখে লোবনা কিছুটা ভড়কে গেল। লোবনার শাশুড়ি আমেনা বেগম জিজ্ঞেস করলেন, এখানে কতটুকু সোনা আছে? লোবনা কোনো মতে জবাব দিল, 8.5 ভরি। মালিহা অট্টহাসি দিয়ে বলল, আমি তোমাকে আগেই বলেছি মা, তিশার শ্বশুরবাড়ি হলেই ওরা আমাদের ক্লাসের মানুষ হবে না। ভাইয়ার জন্য আমি আরো বড় ঘরের মেয়ে দেখেছি, তুমি তো রাজি হলে না। দেখলে এবার ওরা কি দেখে নাই দিশাকে চাচা কত ভরি গহনা দিয়েছিল। আমেনা বেগম শীতল কণ্ঠে বললেন, তোমাদের কালচার এরকম কেন? আমরা দিলাম তোমাকে 12 ভরি গহনা, অথচ তোমার মা তোমাকে মাত্র 8 ভরি সোনার গহনা দিল, যেখানে তোমার মায়ের দেওয়ার কথা ছিল আমাদের চাইতে দ্বিগুণ। তোমার মা তোমাকে যা দিবে তা তো তোমারই থাকবে, আমরা তো আর নিয়ে যাব না। এইসব নিজের মেয়েকে দিবে, তাতে যদি এরকম কিপটামি করে মানুষ, তাহলে এরা কেমন মানুষ? তোমার মাকে কল দাও, আমি কথা বলবো। লোবনার হাত পা কাঁপতে লাগলো এসব শুনে। অপমানে লজ্জায় চোখে পানি চলে এলো। জীবনে প্রথমবারের মতো লোবনা অনুভব করলো জীবন ভীষণ কঠিন। বিয়ের আগের জীবন ছিল যেমন, এখন আর তেমন নেই। এখানে লোবনা বড় গলায় কথা বলতে পারবে না, মাথা নিচু করে শুনে যাবে সব। এরকম অসহায় লোবনা আগে কখনো বোধ করেনি। আজ বুঝল সে ভীষণ রকম অসহায়। আমেনা বেগম ফোন দিয়ে তাহিরা বেগমকে বেশ কিছু কথা শুনিয়ে দিলেন। নীরবে অশ্রু বিসর্জন দেওয়া ছাড়া লোবনার আর কিছু করার রইল না। রুমে এসে লোবনা কিছুক্ষণ কাঁদল। মোহিত বিছানায় বসে সিগারেট ফুঁকছে। লোবনার কান্নায় বিরক্ত হয়ে ধমক দিয়ে বলল, খবরদার, কিছু হইলেই আমার সামনে এসে ফ্যাচ ফ্যাচ করে কাঁদবে না তো, ভীষণ বিশ্রী লাগে তোমাকে কান্না করলে। লোবনা হতভম্ব হয়ে গেল এরকম ব্যবহারে। মানুষটা কোথায় একটু সান্ত্বনা দিয়ে কথা বলবে তা না করে উল্টে তাকে অপমান করলো। পরদিন তাহিরা বেগম সবার জন্য কাপড়, সেমাই, পিঠা, গরু নিয়ে মেয়েকে দেখতে এলেন। গরু দেখে আমেনা বেগম বললেন, এটা কি গরু কিনলেন আপা? গোস্ত তো 2 মণও হবে না, না দিলে না দিবেন, এভাবে মানুষ হাসাবেন না। তাহিরা বেগমের বুক ধরপড় করে উঠল এরকম কথা শুনে। 1,27,000 টাকা দিয়ে গরু কিনেছেন, অথচ এরা বলছে এদের পছন্দ হয়নি। কিছু বলতে পারলেন না তাহিরা বেগম জবাবে। মনে মনে সিদ্ধান্ত নিলেন একবার জামাইকে বশ করে নিই, তারপর সব মজা বের করব। একবার জামাইকে বশ করে নিই, তারপর সব মজা বের করব। জামা কাপড় দেখে সবাই নানা প্রতিক্রিয়া দেখালো। মালিহা বলল, খালাম্মা, আমরা সবাই আড়ঙে পোশাক চুজ করে রেখেছি, আপনি এসব কি এনেছেন? আমাদের কারোর পছন্দ হয়নি। বড় ভাবির বাবার বাড়ির থেকে প্রতি ঈদে আমাদের শপিংয়ে নিয়ে যায়, আমরা পছন্দ করি সব। এসব আপনি নিয়ে যান। বড় ভাবি ডাক্তার দেখাতে গেছে, উনি এসে এসব দেখলে ছোট ভাবি ভাইয়ার মান সম্মান নষ্ট হবে। ভারাক্রান্ত মন নিয়ে তাহিরা বেগম সব নিয়ে চলে এলেন। সিদ্ধান্ত হলো পরের দিন সবাইকে নিয়ে তিনি শপিংয়ে যাবেন। সবাই নিজের পছন্দ মতো কিনবে। নিতুর অবস্থা কিছুটা ভালো, তবে মনের অবস্থা ভীষণ খারাপ। ফয়সাল ঘন্টায় ঘন্টায় এসে নিতুকে দেখে যাচ্ছে। কোনো এক কারণে নিতুর অনাগত বাচ্চাকে বাঁচিয়ে রাখতে ফয়সালের ভীষণ ইচ্ছে। শুধু নিতু কেন, পৃথিবীর সকল অনাগত বাচ্চাকে ফয়সাল পৃথিবীর মুখ দেখাতে চায়। হয়তো তাদের মধ্যে নিজের অনাগত বাচ্চাকে খুঁজে পেতে চায়।
দুদিন পর নিতুকে বাসায় নিয়ে যাওয়া হলো। অফিস থেকে ঋতু কিছু সময়ের জন্য বাসায় এলো বোনকে দেখতে। কেউ কোনো কথা বলল না, নির্বাক তাকিয়ে রইল। তাদের এই নীরবতা বলে দিচ্ছে হাজারো না বলা কথা। কিছুক্ষণ পর ঋতু বলল, এইরকম করে মানুষ হাসাস না নিতু। আমার মান সম্মান কিছুই নেই আর। আমাকে নিয়ে সবাই হাসাহাসি করছে ওই বাড়িতে। আমার মেয়েটাও বড় হচ্ছে। তুই এরকম কাণ্ড করলে এইসবের প্রভাব আমার মেয়ের উপরে পড়বে নিতু। সবাই বলবে এই মেয়ের খালার চরিত্র ভালো ছিল না। নিতু শুকনো হেসে বলল, আমার কথা তোরা কেউ ভাবিস না আপা। তোরা শুধু তোদের সম্মান সমাজ নিয়ে ভেবে যাচ্ছিস। ঋতু ধমকে বলল, বিয়ের আগে মনে ছিল না এইসব? তখন তো নাচতে নাচতে বিয়ে করে নিলি, এখন এত নকরা কিসের? নিতু জবাব দিল না। আপন মানুষ যখন ভুল বোঝে তখন কার কাছে অভিযোগ করে মানুষ? সে তো বিশ্বাস করে ঠকে গেছে। কাউকে বিশ্বাস করা কি অন্যায়? নাকি যে বিশ্বাস করে সে পাপী? তবে কেন দিন শেষে সে ঠকে যায় আর বিশ্বাস ভঙ্গকারী জিতে যায়? রেবেকা এসে বললেন, তুই একটু নিতুরে বোঝা ঋতু। ওকে বল এর চাইতে ভালো আমাকে আর তোর বাবাকে গলা টিপে মেরে ফেলতে। তারপর ওর যত নাটক করতে ইচ্ছা করে করুক। লোকের কাছে মুখ দেখাতে পারি না, ছি ছি করে লোক আমাকে। ঋতু কোমল গলায় বলল, বোন আমার, এরকম পাগলামি করিস না। যা হবার হয়ে গেছে। জীবনে এরকম কত ঘাত প্রতিঘাত আসে। মেয়েদের জীবন এরকমই বোন, তোরা কেউ জানিস না। কখনো কাউকে আমি বলি না আমি কি অশান্তিতে আছি। তবুও কি আমি মাটি কামড়ে পড়ে নেই? বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে সব সহ্য করে যাচ্ছি না আমি? এসব সহ্য করে সংসার করতে হয়। তামিম যা করে ফেলেছে তা তো এখন চাইলেই তুই আমি বদলাতে পারবো না। উল্টো অশান্তি বাড়বে এসবে। বাবা মা আমরা কেউই সমাজে মুখ দেখাতে পারবো না। সবাই এক নামে তোকে ডিভোর্সই বল। তুইও তখন সহ্য করতে পারবি না। নিতু হতাশ হয়ে বলল, আমি তো চেষ্টা করেছি। বাবু হবার কথা জানার পর আমি সব ভুলে তামিমের সাথে যোগাযোগ করেছি, কিন্তু ও তো উল্টো আমাকে গালাগালি দিয়ে বলল ওর সাথে যোগাযোগ না করতে। এমনকি আমার বাচ্চাকেও ও স্বীকার করে না। দরকার হলে ওর পায়ে ধর। স্বামীর পায়ে ধরলে লজ্জার কিছুই নেই। ওর কাছে ক্ষমা চেয়ে নে, সব ঠিক করে নে। নিতু অবাক হয়ে বলল, কি বলছিস আপা? তোর মুখ থেকে এসব কথা আমি আশা করিনি। রেবেকা বেগম তেতে গিয়ে বললেন, কি আশা করছিস তুই? জামাই তোর পায়ে ধরবে? নিতু আর কথা বলতে পারল না। এদের সাথে তর্ক করার মুড নেই নিতুর। এমনিতেই শরীর খারাপ লাগছে। বরকত সাহেব বাসায় না থাকার সুযোগে রেবেকা আর ঋতু মিলে নিতুকে সমানে বকাবকি করে গেলেন। পাথরের মতো নিশ্চুপ হয়ে নিতু সব শুনে গেল। পৃথিবীতে কেউ আপন না, এই সত্যটা নিতু ভালো করে বুঝে গেল এই কয়দিনে। সবাই সবার কথা ভেবে যাচ্ছে, অথচ নিতুর মনের কথা কেউ ভাবছে না। কেউ একবার কোমল গলায় জানতে চাচ্ছে না ওর ভেতরে কি চলছে। মনে মনে সিদ্ধান্ত নিল নিজের বেঁচে থাকার ব্যবস্থা নিজে করবে। যত শীঘ্রই সম্ভব একটা চাকরি জোগাড় করতে হবে। তারপর সবার থেকে অনেক দূরে হারিয়ে যাবে, অনেক অনেক দূরে, যেখানে কেউ তাকে নিয়ে মাথা ঘামাবে না। তার জন্য বাবা মা বোনকে লজ্জা পেতে হবে না আর। নিজের সন্তানকে নিয়ে জীবন যুদ্ধ চালিয়ে যাবে। সবাই থাকুক নিজ সম্মান নিয়ে। রাবেয়া বেগমের হাতে নবনী গুনে গুনে 50,000 টাকা দিল। রাবেয়া বেগম অবাক হলেন এত টাকা দেখে। নবনী হেসে বলল, তোমার ব্যবসায়ের টাকা এগুলো মা, তোমার উপার্জনের টাকা। রাবেয়া বেগম মেয়েকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। তারপর বললেন, আল্লাহ তোকে অনেক বড় করুক মা, তোর স্বপ্নের সমান বড় করুক। রাতে খাবার সময় বেতনের টাকা নিয়ে নবনী বাবার হাতে তুলে দিল, নিজের জন্য 5,000 টাকা রেখে। নবনী দেওয়ার পর রাবেয়া বেগম তার 50,000 টাকা নিয়ে লজ্জিত মুখে স্বামীর হাতে তুলে দিলেন। হাশেম আলী এত টাকা দেখে অবাক হলেন। রাবেয়া বেগম মাথা নিচু করে বললেন, সারাদিন আপনি কষ্ট কইরা আমাগো জন্য টাকা উপার্জন করছেন, আমাগরে ভালো রাখনের চিন্তা করছেন, কোনোদিন নিজের কথা ভাবেন নাই। আপনার ঘরে আইসা আপনার থাইকা যে ভালোবাসা পাইছি, সে ভালোবাসা কোনোদিন আমার অভাব টের পাইতে দেয় নাই। টাকা পয়সার অভাব আপনি ভালোবাসা দিয়া পোষায় দিছেন। অনেক দিনের স্বপ্ন আসিল আপনার জন্য কিছু করি, আপনার মুখে যাতে একটু হাসি ফুটে। স্বপ্ন বাস্তবকরণের উপায় জানা ছিল না। আল্লাহ আমার মাইয়ারে দিয়া সেই স্বপ্ন পূরণ করে দিছে।
আপনার না খুব শখ ছিল কুরবানি দেওয়ার, এই টাকা দিয়ে কুরবানি দিবেন আপনি? হাসিম আলীর চোখ পেয়ে জল গড়িয়ে পড়ল। জীবনে এত বেশি সুখ সৃষ্টিকর্তা তার জন্য রেখেছেন তা তিনি কখনো ভাবেননি। সিদ্ধান্ত হলো সবাই মিলে গ্রামে যাবে ঈদ করতে। রাবেয়া বেগম ভীষণ আনন্দিত হলেন গ্রামে যাবার কথা শুনে। নবনী মেঘকে জানালো গ্রামে যাবার কথা। শুনে মেঘের মন খারাপ হয়ে গেল। নবনীর সাথে কথা শেষ করে মেঘ বাবা মায়ের কাছে গেল। 1 ঘন্টার রুদ্ধদ্বার বৈঠক শেষে শফিক আহমেদ হাসিম আলীকে কল দিলেন। অত্যন্ত বিনীত হয়ে বললেন, ভাই সাহেব, আমি চাচ্ছি কাল দুপুরে নবীন আর মেঘার বিয়েটা সেরে ফেলতে। অনুষ্ঠান ঈদের পরে করব। ঘরোয়াভাবে বিয়েটা হয়ে যাক। আমাদের 2-4 জন মানুষ নিয়ে আপনার কাউকে বলার থাকলে বলে দিন। হাসিম আলী জিজ্ঞেস করলেন, এত তাড়া কেন ভাই সাহেব? মেঘার ইচ্ছে ভাই, ছেলে কথা ঈদের আগেই বিয়ে করবে। আমিও ভাবলাম শুভ কাজে দেরি করে কি হবে। হাসিম আলী জিজ্ঞেস করলেন, আমি সবার সাথে কথা বলে দেখি ভাই সাহেব। নবনী সব শুনে মেঘকে কল দিল। মেঘের সোজা জবাব, তোমার গ্রামের সেই অ্যাক্সিডেন্টের কথা তুমি ভুলে গেছো? আমি ভুলিনি নবনী। আমি চাই না সেকেন্ড টাইম এরকম কিছু হোক। বিয়ে হয়ে গেলে যখন প্রয়োজন আমি তোমাকে প্রোটেক্ট করতে পারবো। এখন তো তা সম্ভব না নবনী। আমাকে ভুল বোঝো না। আমি তোমাকে নিয়ে কখনো 0.1% রিস্কও নিতে চাই না। তুমি আমার কাছে সব কিছুর ঊর্ধ্বে। নবনী নির্বাক হয়ে গেল। এই আকাশসম ভালোবাসার মর্যাদা সে দিতে পারবে তো? এই মানুষটা আজীবন এরকম থাকবে তো? আনন্দ বেদনা নিয়েই মানব জীবন। সুখ এবং দুঃখ মুদ্রার এপিট ওপিট। চাইলেই আমরা জীবন থেকে দুঃখ মুছে দিতে পারি না। দুঃখ না থাকলে কি সুখ পাখির মূল্য মানুষ বুঝতো? একটা সময় প্রচণ্ড কষ্ট পাওয়া নবনী আজ যেমন সুখের সাগরে ভাসে, তেমনি একটা সময় প্রচণ্ড ভালোবাসা পাওয়া নিতু আজ কষ্টের সাগরে হাবুডুবু খাচ্ছে। জীবন আসলেই অদ্ভুত। 1 রাতের শর্ট নোটিশে বিয়ে ঠিক হয়ে গেল। শীতের কনকনে হাওয়া নাকি অন্য রকম এক শিহরণ নবনীকে সারা শরীর কাঁপিয়ে দিল। নবনীর সারা শরীর থরথর করে কাঁপতে লাগলো। স্থির হয়ে দাঁড়াতে পারছে না নবনী। আনন্দ, আবেগ, উত্তেজনায়, ভয়ে নবনীর দম বন্ধ হবার জোগাড়। ক্ষণে ক্ষণে নবনীর পুরো চেহারার রং বেরং হয়ে যাচ্ছে। চুল খুলে নবনী বসল চুলে তেল দেওয়ার জন্য। সেই মুহূর্তে ফাল্গুনি এলো হাতে করে 2টা মেহেন্দির টিউব নিয়ে। চৈতালি এলো একটু পরে। 2 বোন মিলে চাপটে ধরল নবনীকে। মেহেদি পড়তেই হবে নবনীর আজকে। নবনী লজ্জায় লজ্জাপতি পাতার মতো কুঁকড়ে গেল। তার বুকের ভেতর কেমন দুরু দুরু করছে। 2 বোন 2 হাত টেনে ধরে নবনীর হাতে মেহেন্দি পরাতে লাগলো। খোলা চুল বারবার উড়ে এসে নবনীর নাকে বুকে লাগছে। নবনী বিরক্ত হচ্ছে। নবনীর বিরক্তি দেখে 2 বোন হেসে কুটি কুটি হচ্ছে। আপা, তোকে একেবারে সিনেমার নায়িকাদের মতো লাগছে। এত সুন্দর কেন আপা তুই? নবনী মুখ বাঁকিয়ে বলল, পাকা কথা বাদ দিয়ে আবার চুল বেঁধে দে তুই আগে। আমার অস্বস্তি হচ্ছে খোলা চুলে। না আপা, আজকে তোমার চুল বেঁধে দেওয়া হবে না। তোমাকে মন ভরে দেখতে দাও। এই মুহূর্তে কি আর ফিরে আসবে আমাদের জীবনে? তুমি চলে গেলে আমরা আবারও একা হয়ে যাব আপা। মুহূর্তেই হাসি মুখে অন্ধকার নেমে এলো নবনীর। এই ব্যাপারটা নবনী কিছুতেই সহ্য করতে পারে না। মনে হলেই কেমন মাথা এলোমেলো লাগে নবনীর। একবার সব ছেড়ে দিয়েছে, এখন বুঝি আবারও চলে যেতে হবে। বাবা মা ভাই বোন এদের সবাইকে ছেড়ে আবারও যেতে হবে অন্যের ঘরে। বুকের ভেতর একটা ঝড় বয়ে গেল। এত উত্থান পতন কেন এক জীবনে? মেয়েদের জীবন এত অসহ্য যন্ত্রণাদায়ক কেন? জন্ম থেকে যাদের কাছে বেড়ে ওঠা, যারা ছিল সবচেয়ে আপন, যেই ঘর ছিল একান্ত আপন, সেই ঘর একদিন ভীষণ অচেনা হয়ে যাবে। আজ থেকে 20 বছর পর এই ঘরকে আর নিজের ঘর বলতে পারবো না। এই ঘরের মানুষেরা একদিন ভীষণ অচেনা হয়ে যাবে। আজ যেই ভাই বোন মিলে একসাথে গলাগলি করছে, একটা সময় আসবে যখন ভাই বোনের সাথে বছরের পর বছর কেটে যাবে, আর দেখা হবে না। একই শহরে থেকেও সময়ের অভাবে কেউ কারোর সাথে দুদণ্ড মন খুলে কথা বলতে পারবে না। নিজের সন্তানের মতো করে যেই ভাই বোনকে বড় করে তুলেছে, তাদের সাথে আর দেখা হবে না। এই ছোট্ট ভাই বোনেরা একদিন বড় হবে। জীবনের তাগিদে একজন একদিকে চলে যাবে। এই যে ভাই বোন সবার মিলন মেলা বসে, এই মিলন মেলা কি আর বসবে? এই চাঁদের হাট একদিন বিলুপ্ত হয়ে যাবে।
আহারে জীবন, বৈচিত্র্যময় জীবন। সাব্বির দরজার সামনে দাঁড়িয়ে নবনীর দুটো ক্যান্ডিড ছবি তুলল, তারপর হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিল মেঘের কাছে। এই প্রথমবার মেঘ নবনীর ছবি পেল। আকাশি রঙের জামা পরে এলোমেলো চুলে যেন রূপকথার রানী বসে আছে। সাব্বিরকে টেক্সট দিয়ে বলল, এর জন্য তুমি স্পেশাল একটা ট্রিট পাবে আমার তরফ থেকে। সাব্বির রিপ্লাই দিল, মেঘের ভীষণ ভালো লাগলো বোনের প্রতি ভাইয়ের এই ভালোবাসা দেখে। পৃথিবীর সব ভাইয়েরাই বুঝি এমন হয়, বড় হোক বা ছোট, বোনেদের জন্য বুকের গভীরে একটা আকাশ পরিমাণ ভালোবাসা পুষে রাখে পরম যত্নে, যেমন করে মেঘ পুষে রেখেছে মেঘলার জন্য। সাব্বির রুমের ভেতরে গিয়ে নবনীর চুল বেঁধে দিল একটা হেয়ার ব্যান্ড দিয়ে। অনেকক্ষণ ধরেই খেয়াল করছে অবাধ্য চুলগুলো বড্ড জ্বালাতন করছে বোনকে। সামান্য একটা কাজ, অথচ নবনী নিজেকে সামলাতে পারল না আর হু হু করে কেঁদে উঠল। কান্না একটা ছোঁয়াচে রোগের মতো, বিশেষ করে আপন জনের কান্না। আপন মানুষের কান্না দেখলে সবারই দুই চোখ ভিজে যায় নিজের অজান্তে। বুকের ভেতর দুঃখের নদীতে জোয়ার ওঠে। নবনীর কান্নাও সেভাবে ছড়িয়ে গেল ভাই বোনদের মাঝে। একে অন্যকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আড়াল থেকে সেই কান্নার সাক্ষী হয়ে রইলেন হাশিম আলী আর রাবেয়া। দুজনের চোখ ভেজা, বুকে হারানোর যন্ত্রণা, তবুও সন্তানের সামনে গেলেন না। ভাই বোনের ব্যাপার, ওরা নিজেরাই সামলে নিক। হাশিম আলী ফিসফিস করে বললেন, আমার ঘরে চন্দ্রটা বুঝি অন্য ঘরে চলে যাইব নবনীর মা। আমার ঘর অন্ধকার কইরা দিয়া আর এক ঘরে আলো দিব। রাবেয়া বেগম আঁচলে চোখ মুছে বললেন, আপনিও পোলাপাইনদের মতো কথা কন। মাইয়া গো কি ক্ষমতা আছে বাপের বাড়ি আজীবন পইরা থাকুনের? এটাই তো এই দুনিয়ার নিয়ম। নিজ হাতে বড় কইরা মাইয়ারে তুইলা দেওয়ান লাগে অন্যের হাতে। এই নিয়ম চলে আসছে, চলবেই। হাশিম আলী ধপ করে চেয়ারে বসে পড়লেন। নিজেকে সামলে নিয়ে বোনদের কাছে, প্রতিবেশীদের কাছে ফোন দিলেন। একে একে একজন দুজন করে প্রায় 20-25 জন হয়ে গেল। শফিক আহমেদ কল দিলেন হাশিম আলীকে, তারপর কাচুমাচু হয়ে বললেন, আপনার কাছে একটা অনুরোধ করতে চাই। আমাকে কথা দিন আপনি আমার কথা রাখবেন। ধরে নিন আপনার ভাই আপনার কাছে কিছু চাইছে। হাশিম আলী হতভম্ব হলেন শুনে, তারপর ভীতু গলায় বললেন, জি বলেন ভাই সাহেব। আপনি তো আপনার প্রাণটা আমার ছেলের হাতে তুলে দিবেন, তাই আমি চাচ্ছি বিয়েতে মেহমানদারি করতে যা যা লাগে সবটা আমরা করব। আপনারা এসব নিয়ে একটু মাথা ঘামাবেন না। আপনার মেয়েটা ছাড়া আর অন্য কিছু চাওয়ার নেই আমাদের। দয়া করে আমাকে ভুল ভাববেন না। আমি সমাজের প্রচলিত নিয়ম মানতে চাই না, যে নিয়মে মেয়ের বাবার মাথায় বাড়ি দিয়ে সর্বশান্ত করে দেয়। একটা মানুষ তার কলিজার টুকরা আমার হাতে তুলে দিবে, আর আমি কিনা পাষাণ্ডের মতো মেয়ের পাশাপাশি খাওয়া দাওয়া এটা সেটা চাইবো? এই শিক্ষা আমি পাইনি। হাশিম আলী বিমূঢ় হয়ে গেলেন শফিক আহমেদের বিনয় দেখে। সব মানুষ খারাপ হয় না। হাশিম আলী আবারও টের পেলেন, পৃথিবীতে আজও ভালো মানুষ আছে, আর আছে বলেই পৃথিবী টিকে আছে। নবনীর ফুপু, ফুপা, মামা, খালু, প্রতিবেশী কয়েকজন 11টার দিকেই চলে এলো। নবনীদের বাসা দেখে নবনীর 3 ফুপু অবাক হলো। হাশিম আলীকে জিজ্ঞেস করলেন, এত বড় বাসায় থাকস তোরা? কত দেশ ভাড়া? নবনী কি অনেক বড় চাকরি করে? আমার তো ভাবতেই পারি নাই এই রকম বড় বাসা তো গো। তোর তো কপাল খুলে গেছে রে হাসেম। হাশিম আলী আনন্দিত হলেন মেয়ের সাফল্যে। নবনীকে সাজাতে পার্লার থেকে 2 জন মেয়ে এলো সকালবেলা শিমলার সাথে। শিমলা দাঁড়িয়ে থেকে ডিরেকশন দিতে লাগলো। ভারী সাজ যাতে না হয়, সিম্পল একটা লুক যাতে দেওয়া হয়, ন্যাচারাল লাগে যেন। একটা সাদা রঙের জামদানি শাড়ি পরে নবনী বিয়ের জন্য সাজলো। সাথে জামদানি একটা ওড়না গোলাপি রঙের, ডায়মন্ডের একটা সেট সিম্পল গহনা পরানো হলো নবনীকে। সাদা শাড়ি, গোলাপি ওড়নায় নবনীকে পরীর রানীর মতো লাগলো। নবনী নিজেই মুগ্ধ হয়ে নিজেকে দেখতে লাগলো। নবনীদের বাসায় বিয়ে হলো। খাবার এলো 5 তারা হোটেল থেকে। মেঘকে দেখে নবনীর আত্মীয় স্বজন সবাই চমকে গেল। নবনীর বড় ফুপু ফিসফিস করে রাবিয়া বেগমকে বললেন, তোর ডিভোর্সি মেয়ের জন্য এই রাজকুমার কেমনে জুটাইলি? সিনেমার নায়কের মতো দেখা যায় এরে।
মাসুমা বেগম এসেই নবনীকে বুকে জড়িয়ে ধরে বললেন,